লজ্জা লাগে না আপনার? দেশের একটা সম্মানীয় জায়গা পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কোনো দলের স্পোক পারসন হয়ে মিথ্যা কথা বলা গেল, সত্যি কি লজ্জা লাগে না আপনাদের? আচ্ছা, আসলে কি আপনাদের লজ্জা বলে জিনিসটা না? একটা মানুষের মধ্যে লজ্জা বলে কিছু একটা আছে, সরল লাগে, হায়া লাগে। যতই গরিব হোক, যতই বড় হোক, এই লজ্জাটা তার কাজ করে। আমার মনে হয় ওই সমস্ত পার্টির এই যে বিজেপি বা এই যে অনৈতিক কর্মকাণ্ড করছে, এই দলের নেতাদের কি লজ্জা বলে জিনিসটা না? লজ্জাটাই তো নষ্ট হয়ে গেছে। পার্লামেন্টের মতন জায়গায় দাঁড়িয়ে বলছে ওই দেশে স্টেটের কোন সম্পত্তি নেই। প্রথম কথা, আমার কোন দেশে কি আছে না আছে এগুলো আমার থেকে তো লাভ না, এগুলো আমাদের ভেবে তো লাভ না। আমাদের ভাবনা উচিত আমার দেশে কি আছে। 2 নম্বর পয়েন্ট, আপনি যেই যেই দেশের নাম বলেছেন, প্রত্যেকটা মুসলিম দেশে ওয়াকফের স্টেটের একটা বোর্ড আছে। কেন মিথ্যা বলা? দুঃখ লাগে। কেন্দ্রীয় একজন মন্ত্রী আছে, সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু পার্লামেন্টে তাদের বক্তব্য দিচ্ছিলেন, এ বিল হাম লা রहा है মুসলিম কে লিয়ে লা रहा है। শরম লাগে না? আপনাদের দলে একটা মুসলিম মহিলা বা মুসলিম পুরুষ একটা ভালো দায়িত্বপ্রাপ্ত জায়গায়, আর আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমান উপকারের জন্য আনছি। সত্যি কি আপনাদের লজ্জা লাগে না? আজকে আমার দেশের লোককে, আমার দেশের মানুষ, আমাদের দেশের মধ্যে ধর্মের রং লাগিয়ে অশান্তি লাগিয়ে দিচ্ছে। আর আমার দেশের সম্পত্তি কম বেশি 10,000 একর সম্পত্তি চীন এসে দখল করে গ্রাম করেছে, রাস্তা করেছে, বস্তি করেছে। একবারও কি পার্লামেন্টে এই শব্দটা তোলার সময় হলো না? চীন যে আমার দেশে জায়গা দখল করে আছে, এর উপরে আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি আছে? 56 ইঞ্চি সিনা, हम तो फकीर आदमी है, झोला लेके भाग चले। शर्म लगे ना? हम तो फकीर आदमी है, झोला लेके भाग चले। 56 ইঞ্চি সিনা, চীনের বেলায় কি 56 ইঞ্চি না 6 ইঞ্চি হয়ে গিয়েছে? চীনের মশলা যখন আছে 56 ইঞ্চি কি 6 ইঞ্চি হয়ে গেছে? চীনের বিরুদ্ধে আপনাদের কোনো আমরা আলোচনা শুনতে পাই না। কদিন আগে বলেন চীনের সমস্ত প্রোডাক্ট ব্যান। আমরা একটু আনন্দিত হলাম, আমার ভারতের হয়তো নিজস্ব প্রোডাক্টগুলোতে বাজারে একটু বেশি প্রভাব পড়ে। দুঃখ লাগে, কিছুদিন না ঘুরতে ঘুরতে চীনের প্রোডাক্ট আবার ভারতের আক্রমণ শুরু করে। এগুলি কি মানুষের সঙ্গে বিচারিত না? বিভিন্ন মুসলিম কান্ট্রি, বিভিন্ন মুসলিম দেশে সেরা প্রধান যখন আসে, সর্বোচ্চ ব্যক্তিরা যখন আসে, উচ্চপদ ব্যক্তিরা যখন আসে, সরকার আসে, রাজারা আসে, তাদের সঙ্গে বুকে বুকে কোলাকুলি করতে মজা লাগে। আর দেশের মুসলিম গুলোর সঙ্গে হাতে হাত মিলাতে ঘৃণা লাগে কেন? শরম লাগে না আপনাদের? লজ্জা লাগে না আপনাদের? লজ্জা করে না আপনাদের? লজ্জা বলা জিনিসটা আপনাদের পার্লামেন্টে দাঁড়িয়ে রাত দিন মুসলমানদের বিরুদ্ধে, এই জাতীয়তাবাদের বিরুদ্ধে, পাঞ্জাবি জুটিয়াদের বিরুদ্ধে, নির্দ হিন্দু ভাইদের বিরুদ্ধে হিংসামূলক শব্দগুলোকে প্রয়োগ করছেন। লজ্জা লাগে না? পার্লামেন্টে দাঁড়িয়ে আপনারা ভাষণ দিচ্ছেন, দেশের আমরা ডেভেলপ করবো, দেশে আমরা শান্তি প্রচার করবো। প্রথম ক্ষমতায় এসেছিলেন, জুমলা দিয়েছেন প্রত্যেক বছরে 2 কোটি করে মানুষকে চাকরি দেন। আজ 14 বছর হয়ে গেল, হিসাব দেন তো 14 থেকে 28 কোটি মানুষ চাকরি পাওয়ার কথা, এখন 28 জন আপনাদের নেতৃত্বে ভালোভাবে চাকরি পেয়েছে বলে আমার মনে হয়। সব থেকে দেশের বড় ঘটনা হয়েছিল নেট পরীক্ষা গত 2 বছর আগে। কজন নেতাকে অ্যারেস্ট করেছে, কজন নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা করেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে মুসলমানদের ডেভেলপ করবো। আমরা আপনার কাছে জোরহাত করি, আমাদের ডেভেলপ করা লাগবে। আপনারা আমাদের বিষয়ে হাত ছেড়ে দেন, হাত জোর করে বলছে আমাদের ডেভেলপ করতে হবে না, আমরা শান্তিতে আছি। কেন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে? কেন হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লাগাচ্ছে? কেন হিন্দু মুসলমানের মধ্যে বেদান্ত তৈরি করছে? আমাদের মধ্যে তো হিন্দু মুসলমানের বেদান্ত না, আমাদের মধ্যে তো হিন্দু মুসলমানের অশান্তি না। আমরা জানি ভারত পশ্চিমবঙ্গের রাজ্যের জেলার নাম হল মুর্শিদাবাদ। এই ওয়াকফের বিষয় আন্দোলনে মুর্শিদাবাদের আপত্তিজনক অবস্থা তৈরি হয়েছে। অনেক হিন্দু মুসলমান ঘর ছেড়েছে, ঘর নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে, কয়েকজনের জীবন চলে গেছে। ঘৃণা করে এই সমস্ত প্রশাসন ডিপার্টমেন্টের কাছে আমাদের অনুরোধ, আমরা আগে আলোচনা করছি, আবারও বলছি, আপনারা এই বিষয়ে একটু নজর দেন। কারা এগুলো করছে? মুসলমান যদি দাঙ্গা করবে, মসজিদ আগুন লাগানোকে, হিন্দু যদি দাঙ্গা করবে, মন্দির আগুন লাগানোকে, এগুলি কি আমাদের ভাবাই না?
এগুলিকে আমরা ভাবে না। যদি মুসলমান দাঙ্গা করে মসজিদ আগুন লাগাতে, যদি হিন্দু দাঙ্গা করে মন্দির আগুন লাগাতে, এখানে আমাদের জানতে হবে নিশ্চয়ই হিন্দু মুসলমানের ব্যাপারে কেন তো বলা। এখানে ব্যাপার অন্য, এখানে মধ্যখানে কেউ দাঁড়িয়ে সেই সবার করে পাঁচটা গোলাম, সেই ইংরেজের পাঁচটা গোলাম, তারা আবার নতুন করে আবার ভারতের অবস্থাটাকে নষ্ট করার জন্য আবার তারা ময়দানে নেবে এই কাজগুলো করতে চাইছে। তাই আমি আমার সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, এই সমস্ত নোংরা মুখেদের, এই সমস্ত হিংস্র ব্যক্তিদের নোংরা চিন্তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমি আমার সংক্ষিপ্ত আমার আলোচনা শেষের দিকে আগিয়ে দেবো। তার আগে ওয়াকফ পাখি কবে থেকে ওয়াকফের এই নিয়ম আমার ভারতবর্ষে শুরু হয়েছে। আমি কদিন আগে দেখছিলাম 19 শতকের শেষের দিকে আমি দেখছিলাম এই ওয়াকফ উৎপত্তি হতে ভারতবর্ষে দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে সুলতান মুইজউদ্দিন সাহেবের তার সময় থেকে এই ওয়াকফের এই বিধান শুরু হয়েছে। তার পরে এই ওয়াকফের উপরে ইংরেজের সময় এই ওয়াকফের উপরে 19 শতকের শেষের দিকে ব্রিটিশ রাজত্ব করে লন্ডন বিবি কাউন্সিলে পৌঁছানো একটি ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধীদের পর ভারতবর্ষে ওয়াকফ বিরোধীদের আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয়েছিল। মামলার শুনানি করে 4 ব্রিটিশ বিচারক ওয়াকফের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে ক্ষতিকারক ধরনের একটি চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে নিন্দা করেছিল। কিন্তু ভারতবর্ষের ভেতরে ঠিক পাই না। তারপরে ভারতবর্ষে 1912 সালে প্রথম ওয়াকফের উপরে একটা আইন তৈরি হয়েছিল, ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল। সেই ওয়াকফ বোর্ড তৈরি করে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তিগুলোকে এক জায়গায় আনা হয়েছিল। তারপরে ভারত স্বাধীনতার পরে 1956 সালে এই ওয়াকফের আইন নতুন করে সম্পর্কে গুছিয়ে তুলে 1964 সালে ভারতবর্ষে এই ওয়াকফের উপরে নতুন বোর্ড তৈরি করে আবার 1995 সালে এর মধ্যে উদ্বোধন করা হয়েছে। তাই ওয়াকফ এটা ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকে একটা বোর্ড, যারা চাইছে এই বোর্ডকে ভারতের মানচিত্রের মধ্যে মিটিয়ে দেবে। মনে রাখবেন বন্ধু, আপনারা ভারত থেকে মিটিয়ে যাবেন, ওয়াকফ মিটবে না। হিন্দু মুসলমানের ঐক্য মিটবে না, দলিত আদিবাসীর ঐক্য মিটবে না। মুসলমানের ওয়াকফ আছে, হিন্দু তোমার পবিত্র সম্পত্তি আছে। প্রত্যেকটা সম্প্রদায় নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতায় যেটা ধর্মীয় প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য নিজস্ব প্রতিষ্ঠান গড়ে চলেছে। তাই আমি আমার সমাজের সাধারণ হিন্দু ভাই বোনদের কাছে এই অনুরোধ কি আসে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সংবিধান বাঁচানোর আন্দোলন, সংবিধানকে উন্নত করার আন্দোলনে আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়াবেন এই আশা, এই অনুরোধ আপনাদের কাছে থেকে সকলকে করে ভালোবাসা জানিয়ে প্রশাসক ডিপার্টমেন্টকে আবার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ।